আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএনপি যে নতুন সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বে, এই সরকারের এই যাবৎকালে এই গত 4 মাসে যে কজন মন্ত্রীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তো আছেনই, ওনাকে নিয়ে আলোচনা বেশি হবে, এটাই স্বাভাবিক। আর বেশি আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে, এটাও অনেকের কাছে স্বাভাবিক ছিল, কারণ তারেক রহমানের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ, এসব নিয়ে যে আলোচনা চলছিল, সেই আলোচনায় বিএনপির পক্ষে উনি প্রতিনিধিত্ব করেছেন এবং বিভিন্ন সময়ে উনি দলের পক্ষ হয়ে নানা রকম বক্তব্য দিয়েছেন। সেই হিসেবে সালাউদ্দিন আহমেদের নামটা খুবই স্বাভাবিক বেশি আলোচনায় আসার জন্য। এবং এই সময়ে আরও আলোচিত 2-3 জন ব্যক্তি যারা আছেন, যাদেরকে আমরা বিএনপির মুখপাত্র হিসেবে জানতাম, যাদের বক্তব্যকে বিএনপির পলিসি হিসেবে আমরা মনে করতাম, তাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের মধ্যে ছিলেন রুহুল কবির রিজভী। এরা খুবই আলোচনায় ছিলেন, বিএনপির পলিসি মেকারদের মধ্যে ওনাদের একটা অবস্থান ছিল এবং ওনারা কথা বলতেন। কিন্তু সরকার গঠন করার পর যে চরিত্রটি, যে নামটি বারবার বিভিন্ন ঘটনা, বিভিন্ন অঘটনের মাধ্যমে সবচেয়ে বেশি মিডিয়াতে আসছে, তার নাম কিন্তু আমরা আগে তেমন একটা শুনিনি। তিনি হচ্ছেন মীর শাহে আলম। এই মীর শাহে আলম সাহেব, উনি কিন্তু বিএনপির যে এত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি, এটা আমরা আগে বুঝতে পারিনি। এবং পুরো বিএনপির যে আওয়ামী লীগের সময় যে 15 বছর বিএনপি যখন দৌড়ের উপর ছিল, তখনও ওনাকে অতটা জাতীয় পর্যায়ের নেতা হিসেবে আমাদের মনে হয় নাই। মন্ত্রিসভা ঘোষণার পর আমরা জানলাম যে এই নামে একজন ব্যক্তি আছেন, যিনি নাকি একটা প্রতিমন্ত্রী হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিন্তু একজন পূর্ণ মন্ত্রী আছেন, তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে উনি হলেন প্রতিমন্ত্রী। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, গত কদিন আগে এই মাসের 13 তারিখে কক্সবাজারের চকরিয়ায় একটা জনসভায় কক্সবাজারেরই প্রতিনিধি, কক্সবাজারের সন্তান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমি পাওয়ারফুল বললাম একটু আগে, সেই সালাউদ্দিন আহমেদ সাহেব একটা জনসভায় প্রকাশ্যে, এমনকি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি সেখানে বললেন জনগণের সামনে যে এই সরকারের সবচেয়ে ক্ষমতাধর প্রতিমন্ত্রী হচ্ছেন মীর শাহে আলম। এটুকু বলার পর তিনি আবার আরেকটু ব্যাখ্যা করলেন যে কেন ওনাকে ক্ষমতাধর বললেন, যে আমরা যখন আমাদের এলাকার উন্নয়নের জন্য ওনার দপ্তরে যাই, ওনার কাছে যাই, ওনার কাছে দিয়ে তদবির করি এবং তারপরে এলাকার উন্নয়ন হয়। এই কথাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিন্তু, এবং যখন ওনার নাম উচ্চারণ করলেন তখন উনি আবার দাঁড়িয়ে, আমি একটা ভিডিওতে দেখলাম, আবার একটু হাতও নাড়লেন। এবং যখন উনি মীর শাহে আলম সাহেবকে সবচেয়ে ক্ষমতাধর প্রতিমন্ত্রী হিসেবে অভিহিত করলেন, তখন প্রধানমন্ত্রীকেও দেখলাম একটু মৃদু হাসি দিতে। ব্যাপারটা আসলে কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে উনি যে ক্ষমতাধর প্রতিমন্ত্রী, এটা প্রধানমন্ত্রী এক ধরনের একভাবে অনুমোদন দিলেন। হয়তো হতে পারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্যকে রসিকতা হিসেবে নিয়েছেন এবং রসিকতা হিসেবে নিয়েই উনি হাসি দিয়েছেন, এটা হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের রসিকতাই বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন করবেন? তিনি কি মীর শাহে আলমকে সম্মানিত করার জন্য করলেন, নাকি আমাদের চলতি ভাষায় আমরা যেটা বলি মীর শাহে আলম সাহেবকে বিতর্কিত করার জন্য অথবা পচানোর জন্য কথাটা বললেন? দুটোই কিন্তু হতে পারে। একজন প্রতিমন্ত্রীকে যদি তার মন্ত্রণালয়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়, তাহলেই আমি মনে করি এটা আপত্তির ব্যাপার, কারণ ওখানে একজন মন্ত্রী আছেন। কিন্তু যখন তাকে ক্যাবিনেটের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়, তখন তার মধ্যে দু ধরনের ঘটনা ঘটতে পারে, যে উনি আসলে ক্ষমতাধর, অথবা উনি নিজেকে ক্ষমতাধর মনে করেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রকারান্তরে বলে দিলেন যে আপনার ক্ষমতাধর হওয়াটা ঠিক নয়। দুটার যে কোনো একটাই হোক, কোনোটাই আমাদের জন্য, আমার কাছে অন্ততপক্ষে স্বাভাবিক মনে হয়নি। কিন্তু বিষয়টা মীর শাহে আলম সাহেব বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আমার তো মনে হয় ওনার জন্য এটা আসলে একটা ক্ষতিকর ব্যাপারই হয়ে গেল। কিন্তু এটাই শেষ নয়।
আমরা তারপরে আরও কিছু জিনিস দেখলাম। গত কদিন আগে দেখলাম, দুদিন আগে, যে জাতীয় সংসদে এটা নিয়ে আরেকটা কথা বলে মীর শাহ আলম প্রসঙ্গটা আরেকবার আসলো। সেটা কি আসলো? সেটা আসলো যে 11 জুন বগুড়ায় যে নতুন যে শিবগঞ্জ এবং নতুন একটা মোকামতলা উপজেলা হয়েছে, শিবগঞ্জ আগেই ছিল, মোকামতলা নতুন যে উপজেলা হয়েছে, সেই উপজেলায় দুটো উপজেলায় মিলে 4টা নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এবং এই 4টা ইউনিয়নের নাম নিয়ে বিরোধী দলীয় জামাত ইসলামের একজন সংসদ সদস্য জাতীয় সংসদে প্রশ্ন তুললেন এবং উনি এখানে বললেন যে এখানে এই যে 4টা নতুন ইউনিয়ন করা হয়েছে, ইউনিয়নের নামগুলো করা হয়েছে এই মীর শাহ আলম সাহেবের পরিবারের লোকজন এবং বাড়ির নাম অনুসারে। মানে 3টা ইউনিয়ন হয়েছে, এই 4টে ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়ন পড়েছে শিবগঞ্জ উপজেলায়, তার নাম হলো মীরবাড়ি ইউনিয়ন। আর নতুন যে মোকামতলা উপজেলায় যে 3টা ইউনিয়ন হয়েছে, একটা নাম হলো সীমান্ত ইউনিয়ন, একটা নাম দিগন্ত ইউনিয়ন এবং আরেকটার নাম স্বর্ণগ্রাম ইউনিয়ন। ইন্টারেস্টিংলি মীরবাড়ি এটা হলো মীর শাহ আলম সাহেবের নিজের বাড়ির নাম। ওনারা খুব সমৃদ্ধ পরিবার, বাড়ির নাম হলো মীরবাড়ি। ওনার 2 সন্তান, একজন নাম সীমান্ত আর একজন নাম দিগন্ত। এবং ওনার একজন ভাইয়ের মেয়ে মানে ভাতিজি, যার নাম হলো স্বর্ণালী, তার নাম অনুসারে নাকি রাখা হয়েছে স্বর্ণগ্রাম ইউনিয়ন। জাতীয় সংসদে দাঁড়িয়েই মীর শাহ আলম সাহেব তার এই নামকরণে একটা ব্যাখ্যা দিলেন এবং ব্যাখ্যা দিয়ে উনি যেটা বলার চেষ্টা করলেন, এই নামকরণগুলির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নাই, উনি কিছু বলেননি। এটা ওখানকার জেলা পরিষদ এবং ওখানকার একটা গণশুনানির মাধ্যমে নামকরণগুলি করা হয়েছে। কাকতালীয়ভাবে ওনার পরিবারের লোকজনের সঙ্গে নামগুলো মিলে গেছে এবং উনি একটা ব্যাখ্যা দিলেন। একটা যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই জন্য সীমান্ত ইউনিয়ন, আর একটা যেমন অনেক দূরে দিগন্ত, গাইবান্ধার একদম সীমান্ত পড়েছে, এই জন্য ওটা দিগন্ত ইউনিয়ন, এই ধরনের নানা ধরনের ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাগুলো আমি জানি না অন্যদের কাছে কী মনে হয়েছে, কিন্তু আমার মনে হয় যে অভিযোগটা ওনার বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগের জন্য এই ব্যাখ্যাটা খুবই একটা হালকা ব্যাখ্যা হয়েছে বলে আমার কাছে মনে হয়। দেখুন, এই নামগুলি কোনো গুরুত্বই পেত না, কিন্তু গুরুত্ব পেয়েছে কেন? কারণ এই নামকরণগুলি হয়েছে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে, জুন মাসে হয়েছে, উনি দায়িত্বে এসেছেন ফেব্রুয়ারিতে। কাজেই এখান থেকে এটা মনে হতে পারে। আর আরেকটা কারণ হলো, এই বিষয়গুলো যে মন্ত্রণালয়ের অধীনে, এটা ওনারই মন্ত্রণালয়, এখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা এসেই যায়। এখন উনি যতই হেসে হেসে অথবা অন্যদের সমর্থন নিয়ে উনি যত কথাই বলুন না কেন, ওনার বক্তব্য খুব একটা আমার কাছে জোরালো মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে উনি একটা থাপথুপ করার চেষ্টা করছেন, কিন্তু মূল ঘটনাটা ঘটার পেছনে উনি জানতেন। হয়তো ওনাকে না জানিয়ে হতে পারে, উনি যেহেতু বলছেন মন্ত্রী মানুষ, উনি কি আর মিথ্যা বলবেন? আমি ধরে নিচ্ছি উনি জানতেন না, কিন্তু যারা করেছেন কাজগুলো, যতটুকু শুনেছি, এই নামগুলো প্রস্তাব দিয়েছেন বিএনপির একজন লিডার, হয়তো ওনাকে খুশি করার জন্যই দিয়েছেন। কিন্তু জানার পর ওনার উচিত ছিল এই নামগুলো চেঞ্জ করে দেওয়া, কিন্তু উনি তা করেননি। এই যে না করার যে ব্যাপারটা, দেখুন আওয়ামী লীগের আমল আমরা দেখেছি যে প্রায় প্রতিটা প্রতিষ্ঠানের নাম হয় শেখ হাসিনা অথবা তার মা অথবা তার বাবা অথবা তার ভাই অথবা তার ভাইয়ের বউ, এরকম অনেকের নামে হতো, কিন্তু অনেক একই জনের নামে 10টা 20টা করে প্রতিষ্ঠান হয়েছে। সবগুলিকে শেখ হাসিনা নিজে বলেছেন যে এইটা এই নামে করো, ওইটা ওই নামে করো, তার কিন্তু করেননি। এটা হয় কি, স্থানীয় প্রশাসন হোক, স্থানীয় এমপি হোক অথবা কোনো পলিটিক্যাল লিডার হোক, উনি শেখ হাসিনাকে খুশি করার জন্য হয়তো এরকম একটা নাম নিয়ে গেছেন, এবং নাম নিয়ে গেলে উনি দেখেও মানা করেননি, উনি হয়তো দিতে বলেছেন। ওই নামগুলি কি এখন আছে? এটা হলো বার্নিং কোয়েশ্চেন, ওই নামগুলি কি এখন আছে? এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কিছু কিছু জিনিস তো থাকতে পারতো। উনি এই দেশের সবচেয়ে আমাদের দেশের জন্মের সঙ্গে জড়িত, ওনার নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উনি একজন, কিন্তু ওনার নামে কিছু থাকতে পারতো, ওনার নামে কিন্তু কিছুই রাখা হয়নি। কেন? ওই যে হাজারো নাম, ওই হাজারো নামের ধাক্কায় যে নামটা থাকতে পারতো সেটাও কিন্তু ভেসে গেছে। এরকমই হয়। এই যে নাম নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর। দেখুন,
এই সরকার প্রধান তারেক রহমান সাহেব আমলে আমরা দেখেছি কিন্তু একটা অন্য নামে একটা ছিল, সেই নামটা চেঞ্জ করে বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাবটা কিন্তু ওনার কাছে এসেছিল। উনি কিন্তু সেটা গ্রহণ করেননি, এবং গ্রহণ না করার পেছনে উনি বলেছেন যে এই নামের কোনো দরকার নেই, যদি করতে হয় আমরা নতুন করে কিছু একটা তৈরি করে করব, পুরনো নাম চেঞ্জ করে কেন করব। এই যে নাম চেঞ্জ করা যে ব্যাপারটা, এটা অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো চলতে থাকে। কত নাম যে চেঞ্জ হয়ে কত কিছু হলো এটা আমরা দেখেছি। এই যে আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে চন্দ্রিমা উদ্যান, এটা এরশাদ সাহেব করেছিলেন চন্দ্রিমা উদ্যান নামে, পরে এটা হয়েছিল জিয়াউর রহমান বিএনপি আসার পরে 91-এ এটা হয়ে গেল জিয়া উদ্যান, আবার আওয়ামী লীগ 96 এসে বানালেন আবার চন্দ্রিমা উদ্যান, আবার 2001-এ এসে বানালো জিয়া উদ্যান, আবার পরবর্তীতে আওয়ামী লীগ এসে বানালো চন্দ্রিমা উদ্যান। আমি অপেক্ষায় ছিলাম যে এই সরকারের আমলে এসে আবার জিয়া উদ্যান হয় কিনা। এটাতে কোনো মানে হয় না, কোনো প্রয়োজন তো নেই, কোনো প্রয়োজন নেই। একটা নাম হলেই হলো, এবং একটা নাম করে সেটা আমরা যে নাম দিয়ে শুরু হয় সেটাকে চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নাই। দেখুন আমি একটা উদাহরণ দেবো, আরেকটা উদাহরণ দিয়ে বলি। আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দরটা ঢাকায় আছে, এটা যখন প্রথম তৈরি হয়, যখন উদ্বোধন হয় এখানে এই কুর্মিটোলায়, সেটা কিন্তু উদ্বোধন হয়েছিল কিন্তু এরশাদ সরকারের আমলে, এবং এরশাদ সরকারের আমলে নাম রাখা হয়েছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তারপর 2000 আপনার আওয়ামী লীগ 96 আসলো, চেঞ্জ করেনি কিন্তু। এমনকি আওয়ামী লীগ যখন 2009-এ আসলো, যেবার সর্বশেষবার যেবার আসছে, যেবার নাকি আওয়ামী লীগ পণ করেছিল যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে, সেইবার এসে আওয়ামী লীগের নাম চেঞ্জ করলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রয়োজনটা কী ছিল? জিয়ার নামে তো ছিল, এবং জিয়ার নামে তো জিয়াউর রহমানের সরকার, বিএনপি সরকার এসে করে নাই, জাতীয় পার্টি সরকার নামকরণ করেছিল। সেটাকে চেঞ্জ করা যে হলো, এটা ছিল এক ধরনের ক্ষুদ্রতা। এবং এখন যদি আবার এটাকে জিয়ার নামে পরিবর্তন করা হয়, আমি কিন্তু কোনো অন্যায় দেখি না, কারণ এটার নামই আসলে শুরু থেকে জিয়ার নাম ছিল। কিন্তু এই সরকারের মধ্যে আমি সেই পরিমিতি বোধটাও দেখছি, ওনারা সেই নামটাও চেঞ্জ করছেন না। কিন্তু সরকার প্রধানের এই যে মানসিকতা, সেই জিনিসটা ওনার মন্ত্রীদের মধ্যে কোনো সংক্রমিত হচ্ছে না। আমার আফসোসের জায়গাটা এই জায়গাটাতেই, এখানে আমার আফসোস যে তারেক রহমান যেগুলো বলেন, যেগুলো ভাবেন, যেগুলো করেন, সেগুলো কেন তার মন্ত্রীদের মধ্যে সংক্রমিত হয় না। উনি ওনার বাড়ির নামে একটা ইউনিয়ন করলেন, ওনার 2 ছেলের নামে 2টা, মানে উনি করেছিলেন তাও বলি না, 4টায় নতুন ইউনিয়ন গঠিত হয়েছে। 4টে ইউনিয়নের নাম কাকতালীয়ভাবে হোক, মিরাকলি হোক, যেমনি করে হোক, ওনার ফ্যামিলি এবং ওনার পরিবার এবং ওনার মানে মানে ছেলে ভাস্তি এদের সঙ্গে মিলে যাবে কেন? এবং মিলে গেলে উনি যদি আমি কান্নাকাটি করেও বলেন, কেউ বিশ্বাস করবে না তো। তাহলে এটার সঙ্গে বিএনপি সরকারের যে নীতিমালা, তার মিলটা কোথায় থাকলো? দেখুন আরেকটা কথা বলে আমি আলোচনাটা শেষ করি। আমি আবার সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কথায় ফিরে যাই যে উনি পাওয়ারফুল মন্ত্রী, ওনার কাছে যেতে হয় এলাকার উন্নয়নের জন্য। কেন এলাকার উন্নয়নের জন্য ওনার কাছে যাবেন কেন? আপনি একজন মন্ত্রী, আপনি আপনার এলাকার উন্নয়নের জন্য আরেকজন মন্ত্রীর দপ্তরে যাবেন কেন? তাহলে যে সমস্ত এলাকায় কোনো মন্ত্রী নেই, সে সমস্ত এলাকায় কি উন্নতি হবে না? একটা মন্ত্রীর দায়িত্ব কি? উনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব যদি এলাকার উন্নয়ন হয়, তাহলে ওনার চোখে দেশের সকল উপজেলা, সকল এলাকা সমান গুরুত্ব পাবে। এটাই তো হওয়া উচিত। সেখানে অন্য কোনো এলাকার যে এমপি যিনি হয়েছেন, যিনি পরে মন্ত্রী হয়েছেন, তিনি কেন তদবির করতে যাবেন? এই যে তদবির করার মানসিকতা, এটা কি ভালো? এটাকে কি আমরা হেলদি বলবো? এখন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন দায়িত্ববান মন্ত্রী ওনার এলাকার উন্নয়নের জন্য তদবির করতে যান, তখন কি হবে? অন্য সব এলাকার মানুষ কিন্তু তাদের এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নাই বলে, অথবা এরকম একটা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নাই বলে তারা কিন্তু আফসোস করবেন। তো এটা কিন্তু কোনো সুস্থ ধারা নয়। আমরা বিগত সরকারে আমরা শুনেছিলাম কিন্তু যে গোপালগঞ্জের লোক হলে পরেই তার 7 খুন মাপ। এই ধরনের মানসিকতা, এই ধরনের চর্চা আমি মনে করি সামাজিক সুস্থতার জন্য ভালো কিছু নয়। যে কথাটা বলে শেষ করব, আমি নিজেও শুনেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রী যে নাকি প্রতিমন্ত্রী বেশি পাওয়ারফুল। এটা হওয়া উচিত নয়। মনে রাখতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে অবদান এই দেশে বিএনপির রাজনীতিতে, তাকে যদি ছাপিয়ে তার মন্ত্রণালয়ে আরেকজন লোক পাওয়ারফুল হয়ে যান, সেটা আর যাই হোক, মানে রাজনৈতিক বিবেচনাতেই কাজটা খুব একটা শোভন হবে না।
8-10 জন প্রতিমন্ত্রীর যতটুকু ক্ষমতা, আমি মনে করি মীর শাহ আলম সাহেবের ঠিক ততটুকুই ক্ষমতায় থাকা উচিত। মন্ত্রীর চেয়ে প্রতিমন্ত্রী ক্ষমতাবান হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাই। এটা কিন্তু এই দায়টা কিন্তু আলটিমেটলি তারেক রহমানের উপরেই বর্তাবে। যে ঘটনা যেটাই ঘটুক, সত্য মিথ্যা অত আলোচনায় আমি যাচ্ছি না। আমি কেবল এটা বলতে চাচ্ছি যে যদি একজন প্রতিমন্ত্রীকে কেন্দ্র করে এত কিছু ঘটে, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি প্রধানমন্ত্রীর ইমেজের জন্যই একটা সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা অপেক্ষা করব যে এই বিষয়টাকে আমাদের প্রধানমন্ত্রী অথবা মীর শাহ আলম সাহেব নিজে কীভাবে হ্যান্ডেল করেন সেটা দেখার জন্য। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।